ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হলো রথযাত্রা। তো যদিও আমি ভিডিওটা যখন আপলোড করব রথযাত্রা তখন কেটে গেছে, ও তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে স্টার্ট করছি ব্লগটা এখান থেকে, দেখতে থাকো আজকে রথযাত্রায় কি কি হয়। আমরা এখন বেরোচ্ছি আর বেরিয়ে প্রথমেই যাব মায়ের ওখানে। মায়ের ওখানে যাওয়ার আগে যাব হচ্ছে একটু মিষ্টি নিতে। মা ঠাকুরের ওখানে ভোগ দেবে বাড়িতে, তো সেই জন্য একটুখানি মিষ্টি নেব আগে, নিয়ে তারপর মায়ের ওখানে ঢুকবো। যাওয়ার পথে আমাদের পাড়ার দোকান থেকেই কিন্তু মিষ্টি নিতে চলে এসেছি আমরা, আবার জিলিপিও আছে এখানে। নিয়ে নিলাম জিলিপি আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি। মায়ের এখানে এসে প্রথমে ঠাকুরের মিষ্টিটা ঠাকুরের সামনেই রেখে দিলাম। এটা হলো আমার মায়ের ঠাকুরের ছোট্ট একটা সিংহাসন, আর ওদিকে মা ঠাকুরের সমস্ত ভোগ রান্নাবান্নার জোগাড়জান্তি করছে। আর ঠাকুরের ভোগে কিন্তু আজকে খিচুড়ি হবে, মানে অন্ন ভোগ হবে, আর ওদিকে সমস্ত রকমের ভাজা হবে। মা এখানে সুজি বানাচ্ছে, এছাড়াও দেওয়া হবে লুচি, সুজি, এই সমস্ত কিছু। সুজি বানানো তো হয়েই গেছে, আর সমস্ত সবজি সব কাটাকুটি করে রাখা আছে। শাকও দেওয়া হবে, শাক ভাজা। মায়ের এখানে তো এসে গেছি, আর স্নান টানও কমপ্লিট করে নিলাম, একটু মাথাতে শ্যাম্পুও দিলাম। তো মা ঠাকুরের রান্নাবান্নাগুলো করছে, ভোগ টোগ যা দেবে, মা ঠাকুরকে একটু লুচি সুজি দেবে আর খিচুড়ি ভোগ, তার সাথে বিভিন্ন রকমের ভাজা তরকারি এই সমস্ত দেবে। তো খিচুড়ির সাথে ভাজা তরকারি এই সমস্ত কিছু আছে। আমিও একটু স্নান করে আসলাম মায়ের সাথে, তাহলে হাতে হাতে ঠাকুরেরটা একটু করে দিতে পারবো। আর আজকে কিন্তু আমি যে নাইটিটা পরেছি দেখো, এটা কিন্তু একটা নতুন নাইটি, পয়লা বৈশাখের সময় কিনেছিলাম নববর্ষের আগের দিন। তো সেটা আর পরা হয়নি, তো ভাবলাম আজকে রথযাত্রা একটা ভালো দিন, তো সেই জন্য আজকে কিন্তু এই নাইটিটা পরলাম। বেশ কমফোর্টেবল, বাটিক প্রিন্টে। তো মায়ের সাথে হাতে হাতে কাজবাজগুলো এগিয়ে দিই। মা কিন্তু ময়দাটা আগে থেকেই মেখে রেখেছে, কিন্তু তাও ওই ভাজার আগে আরেকবার একটুখানি ময়দাটাকে ভালো মতো চটকে নিলে কি হয়, ভালো মতন ভাজাটা হয় আর কি, লুচিটা ফোলে। তো সেই জন্য একটুখানি ময়দাটাকে চটকে নিয়ে তারপর মা বেলে দিল লুচিগুলোকে, আর আমি ঠাকুরের লুচিগুলো ভাজতে লাগলাম। এখানে কড়াইটা যেহেতু ফ্ল্যাট ছিল সেই জন্য কিন্তু লুচিগুলো ফুলেছে, তবে সামান্য। এটা যদি একটু গোল টাইপের কড়াই হতো না, তাহলে লুচিগুলো কিন্তু আরও ফুলতো। আমার বরকে একটু খেতে দিয়ে দিচ্ছি, তার মধ্যে বেলা হয়ে যাচ্ছে। লুচি সুজি আর তরকারি আছে। এরপর কিন্তু মা আমাকে মালপোয়া ভাজার দায়িত্ব দিল। ওই কড়াইয়ের মধ্যে মালপোয়াটা ভাজার আগে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, তাহলে পরে দেখো মালপোয়াটা কি দারুণ ফুলেছে, মানে মালপোয়াটা লুচির মতন ফুলেছে। আর আমার এই মালপোয়াটা দেখে যা আনন্দ হচ্ছে যে কি বলবো, ঠাকুরের জিনিস যদি আমার হাতে ভালো হয় তাহলে সত্যি আনন্দ হয়। আর এরপর সবজিগুলো ভেজে নিতে হলো। সবজির মধ্যে বিভিন্ন রকমের ভাজা ছিল। সবার প্রথমে আলু ভাজা। ঠাকুরের ভোগের কোনো কিছু রান্না করতে পারাটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার সত্যি বলতে। আর আমাদের বাড়িতে আর একটা নিয়ম আছে, যেটা হলো যদি দীক্ষা না দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ঠাকুরের অন্ন ভোগ রান্না করতে পারি না, বা অন্ন ভোগের কোনোটাই ছুঁতে পারি না। এটা আমাদের বাড়ির নিয়ম। জানি না কার বাড়িতে তোমাদের কীরকম নিয়ম আছে, আমার ভিডিওটা দেখলে পারলে জানিও যে তোমাদের বাড়িতে কেমন নিয়ম। আমাদের বাড়িতে নিয়ম হলো কোনো রকম অন্নভোগ দীক্ষা নেওয়া না থাকলে কিন্তু অন্নভোগ করা যাবে না। তো সেই জন্য খিচুড়ির কোনো কিছুতেই কিন্তু আমি হাত লাগাতে পারবো না, বা পায়েসেরও যদি কোনো আইটেম হয় বা পোলাও হয়, মানে অন্নের যে কোনো কিছুতেই কিন্তু আমি হাত লাগাতে পারবো না। অন্নের যে কোনো কিছু, যা কিছু আইটেম তৈরি হবে ঠাকুরের জন্য। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। সেই জন্য ভাজাভুজিগুলো যা ছিল, সবজি টবজি, সেইগুলো একটু মাকে করে দিচ্ছিলাম হেল্প, তাহলে মায়েরও সাহায্য হয়ে যায়। কারণ একা হাতে তো সমস্ত কিছু করা সম্ভব হয় না, একটা সময়েরও ব্যাপার আছে। তো সেই জন্য মাকে একটু সবজিগুলোই আমি ভেজে হেল্প করে দিলাম। আর জানো তো, ঠাকুরের রান্নার কাজে কিন্তু এই সৈন্ধব লবণই আমাদের বাড়িতে ইউজ করা হয়। তোমাদের কি ব্যবহার করা হয়? আর ওদিকে মা কিন্তু খিচুড়ির প্রিপারেশন, মানে ঠাকুরের খিচুড়ি ভোগের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। ডালটাকে মা ভেজে নিয়েছে, আর তারপর ডাল, চাল, সমস্ত মশলাপাতি, মানে যা কিছু দিতে চায় সমস্ত কিছু একসাথে মেখে নিয়ে
তারপর কড়াইতে বসিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু মা দেখলাম আজকে ঠাকুরের ভোগটা রান্না করলো। আর ওদিকে কিন্তু শাক ভাজাও হবে, কলমি শাক আনা হয়েছিল, কলমি শাক ভাজা হবে, সেই কলমি শাকও কুচিয়ে রাখা রয়েছে। আর এখানে খিচুড়ির সমস্ত কিছু একসাথে মেখে একবারে বসিয়ে দেওয়া হবে কড়াইয়ের মধ্যে। আমি সকালের টিফিনটা করতে বসে গেলাম। ঠাকুরের খিচুড়িটা মা করছে, কারণ খিচুড়ি তো দীক্ষা না দেওয়া থাকলে করা যাবে না, তো সেই জন্য মা সকালের খিচুড়িটা মানে ঠাকুরের খিচুড়িটা করছে আর কি। আর আমি টিফিনটা নিয়ে এখন খেতে বসে গেলাম। আমি একটু লুচি নিয়েছি, দুটো সুজি নিয়েছি, আর মা আলু ফুলকপির তরকারি করেই রেখেছিল সকালবেলা, সেটা নিয়ে এখন বসছি খেতে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে কিন্তু মায়ের এদিকে ঠাকুরের ভোগের যে বাকি দুটো জিনিস, সেই দুটো জিনিসও বানানো হয়ে গেছে, শাক ভাজা আর ওদিকে খিচুড়ি। খিচুড়ির সমস্ত যে মাখাটা ছিল সেটাকে কড়াইতে তেল, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্তটাকে একসাথে দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তারপর পাশে গরম জল করে সেই গরম জলটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দিতে হবে। এইভাবে যদি ঠাকুরের ভোগের খিচুড়ি বানাও না, খেতে কিন্তু দুর্দান্ত হবে। মা এখন বসে গেছে ঠাকুরের পুজো করতে। ভোগের মানে ঠাকুরের ভোগের সমস্ত কিছুই কমপ্লিট। এখানে চন্দন বেটে ঠাকুরের স্নান টান করানোই সমস্ত কিছু হবে, পুজো হবে, তারপর কিন্তু ভোগ দেওয়া হবে ঠাকুরকে। ঠাকুর পুজো করার প্রথম কাজটাই হলো চন্দন বেটে নেওয়া, আর চন্দন বেটে ঠাকুরকে স্নান করাতে হবে। তারপর ঠাকুর পুজো যদিও আমি কখনো নিজে দিই না, আর সত্যি কথা জানো তো, একটা তোমাদের সাথে কথা শেয়ার করি। আমার কিন্তু নিজের বাড়িতে মানে যেখানে আমি থাকি সেখানে আমার কোনো ঠাকুর পাতা নেই। পাতা নেই বলতে এরকম সিংহাসন করে নিত্য পুজো আমি করি না, কারণ আমার বাড়িতে আমার শাশুড়ির নিজস্ব ঠাকুর আছে, নিত্য পুজো ঠাকুর, আমার মায়ের আছে, আমার বড় মার আছে। তো যত তোমরা দেখবে আমার ঠাকুরকে যখন পুজো দেওয়ার মনে ইচ্ছা হয় বা ঠাকুরকে আমি কিছু দেব, আমি তখন এই তিন জায়গার কোনো জায়গায় অথবা কোনো মন্দিরে গিয়ে পুজো দিই। নিত্য পুজোর ঠাকুর এখনো অবধি আমার ঘরে কিন্তু বসানো হয়নি। আমি মনে করি জানো তো, ভগবানকে ডাকা মানে কিন্তু মন থেকে ডাকা। ভগবানকে ডাকা মানে মানুষের ভালো করা, যতটা সম্ভব মানুষকে হেল্প করা। ভগবানকে ডাকা মানে নিজের মনকে পরিশুদ্ধ রাখা। হ্যাঁ, তাই বলে যারা পুজো করছে তাদের কিন্তু আমি মোটেই অবমাননা করছি না। যারা পুজো করছে তারা তো অবশ্যই করবে। ভগবান কিন্তু আমাদের সকলকে সব সময় আশীর্বাদ করছেন, আমি কিন্তু এটা সর্বক্ষণ মনে করি। যাই হোক না কেন, মায়ের পুজোর তো প্রিপারেশন এখানে চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু মায়ের যে বারান্দাটা, তার এক পাশে আছে মায়ের গাছগুলো, আর সেখানেই কিন্তু মায়ের তুলসী গাছটা রাখা, যেটাতে কিনা মা প্রত্যেক দিন জল দেয়। স্নান করে উঠে যে তুলসী মঞ্চে জল দিতে হয়, মা সেখানে চলে গেছে জল দিতে এবার। এই কিন্তু হলো মায়ের ঠাকুর ঘর, মানে এই ঠাকুরের জায়গা। আর এই পাশটায় হচ্ছে থাকে ঠাকুরের সব জিনিসপত্র যা কিছু আছে। এবার মা হচ্ছে গেছে ভোগটা বাড়বে, ঠাকুরের পুজো দেবে, একবারে ভোগ অর্পণ করবে তারপর। আর এইখানে যে মিষ্টি আর জিলিপি নিয়ে এসেছি, আজ রথের দিন, জিলিপি তো দিতেই হবে ঠাকুরকে। আর এটা দেখো, এটা হলো ঠাকুরের ছোট্ট একটা ক্যাসারোল, ঠাকুরের খাবারগুলো গরম রাখার জন্য এর মধ্যে রাখা হয়। মা লুচিগুলোকে করে এর মধ্যে রেখে দিয়েছিল যাতে একটু নরমও থাকে আর গরমও থাকে। আর সুজিগুলোকে কিন্তু আমাদের বাড়িতে মায়েদেরকে দেখেছি ছোটোর থেকেই যে এরকম ছোট ছোট টুকরো করে করে কেটে নেয়, ঠাকুরকে যখন দেওয়া হয় তখন এরকম ছোট ছোট বরফি বরফি টুকরো করে কেটে নেয় মায়েরা। আর ওদিকে তো মিষ্টি রয়েছে, আম দেওয়া হয়েছে ঠাকুরকে, মিষ্টির মধ্যে জিলিপি আনা হয়েছিল, আর একটা ছিল সরভাজা মিষ্টি। এই সমস্ত কিছু দিয়ে ঠাকুরের একটা শুকনো মিষ্টি বা শুকনো খাবারের থালা সাজানো হয়েছিল। আর হলো ঠাকুরের অন্নভোগ, মা অন্নভোগ নিয়ে চলে এসেছে। দেখে একটা মনে না প্রশান্তি লাগছে, সত্যি বলছি। তোমাদের কেমন লাগছে বলো? ঠাকুরের এই যে থালাটা, অন্নের যে থালাটা আসলো না, ভোগের থালাটা, এটা দেখেই মনে শান্তি। ছোট থেকে একটা কথা শুনেছি, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সত্যি তাই কিনা আমি জানি না, তবে ভোগ দর্শনে মনে কিন্তু অনেক প্রশান্তি আসে। আর ভোগের ওপরে তুলসীর মঞ্জুরি দেওয়া কিন্তু আবশ্যক, এটা যারা পুজো করো তারা নিশ্চয়ই জানো। আমি কিন্তু মা বড়মাদের দেখে এগুলো শিখি।
মা যতক্ষণে পুজো করছে ততক্ষণে আমি এখানে পাঁচমেশালি তরকারিটা বসিয়ে দিলাম কড়াইতে। মাই বলল যে তরকারিটা বসিয়ে দিতে। কড়াইয়ের সাথে একটা পাঁচমেশালি তরকারি হবে বিভিন্ন রকমের সবজি দিয়ে, সেই জন্য এখানে তরকারিটা বসিয়ে দেওয়া হয়েছে। অনেক রকমের সবজি কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। মায়ের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সকলে ভোগ দর্শন করো। ঠাকুরের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, একথা ছোটবেলার থেকেই শুনছি। আর ঠাকুরের সামনে যখন ভোগ বাড়া থাকে না, তখন সেটা দেখে মনে একটা শান্তি আসে। ওদিকে পুজো সেরেই মা চলে এসেছে তরকারিটা রান্না করতে। আমি তো নাড়াচাড়া দিয়ে জাস্ট রেখেছিলাম। এখন বাজে প্রায় দুপুর 1:45, আর বেশ মেঘ করেছে কিন্তু। মায়ের ওদিকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। ঠাকুরের ভোগই তো দুপুরবেলায় খাবো, আর এমনিতে একটা পাঁচমিশালির তরকারি করেছে মা, তো ওটাই দুপুরে খাওয়া হবে। আর তো ঠাকুরের ভোগের প্রসাদ ভাজা এই সমস্ত রয়েছে। আর বাইরেটাতে কিন্তু বেশ মেঘ করেছে। ছোটোবেলা থেকে শুনেছি রথযাত্রার দিন নাকি বৃষ্টি হয়, তো জানি না। আজকে তো এখানে থাকবো, বিকেলবেলা কিন্তু বেশ বাচ্চারা রথ নিয়ে যাবে, এই রাস্তায় দেখা যাবে, সেই আশাতেই আছি। আজকে ভেবেছি দুপুরে একদমই শোবো না, ঘুমাবো না। তো তাহলে পরে না বিকেলবেলা বাচ্চারা যখন যাবে সেই দেখতে পারবো। অনেক দিন হয়ে গেল এই বাচ্চাদের রথ নিয়ে যাওয়াটা, দেখতেই পাই না। মায়ের এখানে যেহেতু একদম ব্যালকনিটা রাস্তার ধারে, তো এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ সময় কেটে যায়। ভালো লাগে এইখানটা বেশ। আমার এই ব্যালকনিটা দাঁড়ালে না চারিদিকটা দেখতে দেখতেই বেশ সময় কেটে যায়। মন ভালো না থাকলে কোনো সময় কিন্তু এরকম একটা বেশ ব্যালকনি থাকলে খোলা আকাশ সুন্দর দেখা যায়। আর এই জায়গাটা এই দিকটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, এই জন্য এই পাশটা পুরোটাই ফাঁকা একদম। এই দিকটা পুরো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটার ওই পাশটাতেই পুরো হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। ওই জন্য না বেশ হাওয়াও আসে এই জায়গাটা, ভালো লাগে বেশ ব্যালকনিটা। আর আমি এখন ব্যালকনিতে বসেছি একটু প্রসাদ নিয়ে, আর ভাবছি বৃষ্টিটা কখন নামবে তো একটা বৃষ্টি শিওর, কারণ যেভাবে মেঘ করেছে। আর তার সাথে জিলিপি, মালপোয়া আর একটা ছোট্ট আম খাই এবার। ঠাকুরের পুজো হয়েছে, একটু প্রসাদ না পেলে মনটা যেন কেমন উসখুস করে সত্যি বলতে। আমি মিষ্টি জিনিস এখন খুব একটা বেশি যদিও খাই না, তাও ঠাকুরের প্রসাদ বলে কথা, তাই জন্য এইটুকু অল্প প্রসাদ নিয়ে বসে পড়েছি খেতে। আর এই ব্যালকনিটা আমার ভীষণ প্রিয়, তাই এখানেই বসে পড়েছি প্রসাদ নিয়ে। খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু পাঁপড় ভাজা হবে। এই পাঁপড়টা নতুন এনেছি, দেখি মশলা পাঁপড় কেমন হয়। আর এই যে আমাদের পাঁচমেশালির তরকারি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। না, ঠাকুরের প্রসাদের সাথে ছোঁয়ালে সব প্রসাদ হয়ে যায়। মা এই পাঁপড় কিন্তু বেশি বড় হয় না, দেখো মশলা পাঁপড় বলে বোধ হয়। আর এখানে দেখো দুপুরবেলায় আমার খাবার প্লেট ভোগের প্রসাদে ভর্তি। ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, গন্ধলেবু, পাঁপড় ভাজা, পাঁচমিশালি তরকারি, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা আর খিচুড়ি। ঠাকুরের ভোগের প্রসাদের স্বাদ কিন্তু একদম অন্যরকম। এখানে আমিও বসে পড়েছি, আর আমার ডান দিকে মা বসেছে, আর আমার বাঁ দিকে বসেছে আমার বর। ঠাকুরের ভোগের প্রসাদ আর এমনি খিচুড়ি যতই একরকম রেসিপিতে বানানো হোক না কেন, ভোগের প্রসাদের স্বাদটা কিন্তু অন্যরকম হবেই হবে। আমি কিন্তু এটা অনেক জায়গাতেই খেয়াল করেছি। আর এবার তোমাদেরকে বিকেলবেলার একটু দৃশ্য দেখিয়ে দিই। ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। এই সময়টা দেখতে কিন্তু দারুণ লাগে। ছোট্ট ছোট্ট রথ, আর তার সাথে ছোট ছোট সুন্দর সুন্দর মিষ্টি বাচ্চারা
পরিবারের লোকজনের সাথে বেরিয়ে পড়েছে রথ নিয়ে। এক একজনের এক এক রকমের রথ, তাদের সাজানো এক একজনের এক এক রকম, দেখে কিন্তু দারুণ লাগে। আর এই রথটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, কি সুন্দর সিম্পলের মধ্যে বেশ সুন্দরভাবে করা। আর বাচ্চাগুলোকে আমার যে মিষ্টি লাগছে না, কি বলবো, ছোট ছোট বাচ্চা, মানে কোনো কোনো বাচ্চা তো এমনও আছে যে একটা রথ টেনে নিয়ে পর্যন্ত যেতে পারছে না, মানে তাদের থেকে বোধহয় রথের ওজন বেশি। তো যাই হোক, এই সমস্ত দৃশ্যগুলো দেখলে ছোটোবেলার কথা কিন্তু খুব মনে পড়ে যায়। ছোটোবেলায় রথ মানে একটা ক্রেজ ছিল কিন্তু। আর এখানেও সেই বাচ্চাদেরকে দেখে মনে হয় যেন সেই শৈশবের সময় আবার ফিরে গেছি। বিকেলবেলা হতেই কিন্তু বেশ কাসর ঘণ্টা শাঁখ নিয়ে বাচ্চারা পরিবারের লোকজনের সাথে বেরিয়ে পড়েছে এই রথ নিয়ে। কত রকমের রথ বলো তো, দেখতে পাচ্ছ তোমরা। আমার তো দারুণ লেগেছিল। আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, কিন্তু মাকে বলেছিলাম আমাকে কিন্তু অবশ্যই ডাক দেবে, বিকেল হলেই উঠে আমি আগে রথ দেখব। আর এর অবস্থা দেখো, এর রথের চাকাই খুলে গেছে। এরকম কিন্তু ছোটোবেলায় আমাদেরও হতো, রথ নিয়ে যাচ্ছি, হয় জগন্নাথ দেব উল্টে পড়ে যেতেন, না হলে চাকা খুলে পড়ে যেত। এরকম কত কিছুই না ছোটোবেলায় ঘটনা ঘটেছে। হ্যাঁ, আর আজকালকার বাচ্চাদের শৈশবও যেন এরকমভাবেই বেঁচে থাকে। আর এদিকে আরেকটা জিনিস দেখো, সন্ধে ঘনিয়ে এসেছে, অন্ধকার হয়ে গেছে প্রায়, তখনও কিন্তু রথের আনাগোনা কমে, রথ কিন্তু চলছেই। শেষে যে বড় রথটা গেল, ওটা হলো আমাদের এখানকার রাধাকৃষ্ণ মন্দিরের রথ। রথ দেখার পর আমি আর আমার বর চা নিয়ে বসে পড়েছি। সন্ধ্যাবেলা একটু চা বিস্কিট না হলে কিন্তু হয় না। সন্ধ্যাবেলা অবধিও রথ যাচ্ছে, যে দেখো সন্ধ্যাবেলা অবধি সব রথ নিয়ে যাচ্ছে। ওই যে আরেকটা আগে গেছে। সন্ধ্যাবেলায় চলে এসেছে আমার সেজ বৌদি আর আমার ভাইপো। আমার এই ভাইপো মানে রোহান, ও কিন্তু আমার বরেকে মানে বোধহয় পিসা মশাই মনে করে না, বন্ধু মনে করে। সারাক্ষণ মার পিট ইয়ার্কি ফাজলামি লেগেই আছে। আর আমার মা এদিকে বৌদিদের প্রসাদটা রেডি করছে। সন্ধ্যাবেলা আমি আর আমার বর বেরিয়ে পড়লাম আমার শ্বশুরবাড়িতে একটু প্রসাদ দেব আর বাজার যাব। তার মধ্যে দেখো রাস্তায় জিলিপি ভাজা হচ্ছে, কি ভালো লাগছে না দেখতে। এই করতে করতেই পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়ির থেকে আমার মায়ের ওখানে 3-4 মিনিটের রাস্তা হেঁটে গেলে। আমার বর ওখানে গিয়ে প্রসাদগুলো আমার শাশুড়িকে দিয়ে দিল। আমরা বেশিক্ষণ আর বসতে পারিনি, কারণ একটু বাজারেও যাওয়ার ছিল, বাজার কিছু করার ছিল, সেজন্য দুর্গানগরে যাওয়ার প্ল্যান করেছিলাম। ভেবেছিলাম যে দুর্গানগর থেকে বাজারটা করে
আসার পথে কিন্তু বিশাল বড় একটা হ্রদ দেখলাম, দারুণ লাগলো। আর এখানেও রাস্তার পাশে জিলিপি ভাজা চলছে। পৌঁছে গেছি আমরা দুর্গানগর স্টেশনে, আর দুর্গানগরের ওপারে যাব বাজার করতে। দুর্গানগরের স্টেশনের ওপরে পেয়ে গেলাম আশফল। 200 টাকা করে কিলো চাইছিল, শেষে 300 গ্রাম 50 টাকা দিয়ে নেওয়া হয়েছে। আর এখানে মন্দির আছে একটা বাজারে ঢুকতেই। বাজারের দিকে আমরা চলেছি। মেনলি আমরা আজ কিন্তু সবজি বাজার করব, কোনো মাছের বাজার করব না, কারণ আজ একটা ভালো দিন, মাছের দিকে কোনো কিছু যাব না। কত রকমের সবজি, কিন্তু আজকাল কিন্তু সবজির আগুন দাম বাজারে। কলকাতার বাজারে সবজির যে কতটা দাম, যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই জানো। আমার 500 করো। আরে দুর্গানগরের বাজারে আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো এই এক বাজারে সব কিছু পাওয়া যায়। ফল থেকে শুরু করে মুদির জিনিস, মিষ্টি, ঘি, রুটি, তরকারি, সবজি, মাছ, ফুল, সমস্ত কিছু এক জায়গায় কিন্তু পাওয়া যায়। আর এই তো হয়ে গেছে আমাদের বাজার। প্রচুর কিছু কেনা হয়েছে। ওলের ডাঁটা পেলাম, এই প্রথম, এই সিজনে প্রথম ওলের ডাঁটা পেলাম। পর ফেরার পথে আমরা দাঁড়িয়ে পড়েছি পাঁপড় ভাজা খাওয়ার জন্য। রথের দিন আর পাঁপড় ভাজা খাবো না, তাও কি হতে পারে? আর যেখানে কি না রাস্তায় মিষ্টির দোকানে এরকম সুন্দরভাবে পাঁপড় ভাজা ভাজছে চোখের সামনে। এটা কিন্তু আমার বরের পাড়ার ওদিকেরই একটা দোকান, বারোয়ারিতলা এই জায়গাটার নাম। পাঁপড় ভাজা নিয়ে দুজন মিলে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু খুব মজা করে পাঁপড় ভাজাটা খেয়ে নিলাম দুজন মিলে। তবে এক একটা পাঁপড় ভাজা 10 টাকা, হাই প্রাইসড। আর ফেরার সময় এই দেখো এখানে একটা পুজো হয়েছে। ওই যে বড় রথটা দেখালাম, ওই রথেরই যে পুজোটা হয়েছে যে জায়গাটা, সেটা হলো এটা। আসার সময় বেশ কিন্তু ভিড়ভাট্টা দেখছি। আমি ভাবছি কি হচ্ছে এখানে। ও মা, দেখি যে খিচুড়ি দিচ্ছে। আমার বর আমাকে দাঁড়াতেই দিল না। কত ইচ্ছা ছিল এক বাটি খিচুড়ি নেব, কিছুতেই দাঁড়ালো না। ওলের ডাঁটা নিয়েছি, শশা নিয়েছি। দুর্গানগরে শশার দামটা কমে দেখলাম। হ্যাঁ, এই যে আশফল নিয়েছি এর মধ্যে। আর ইয়ে আছে না, দেখো তো পটল আছে না, পটল ভেন্ডি। হ্যাঁ, পটল ভেন্ডি আছে। পটল ভেন্ডি আছে। আশফলটা খুলে দেখো। আমাদেরকে তো একটা খেতে দিয়েছে, ভালো মিষ্টিই লাগলো। আমি মোবাইলে দেখছিলাম। কালকে পড়াতে যাচ্ছে, একটা বাড়ির মহিলা আরেকটা বাড়ির লোককে বলছে ছিঁড়ে ফেলো। একটা বাড়ির মহিলা আরেকটা বাড়ির মহিলাকে বলছে, জানো একজন আমাকে আশফল খেতে দিয়েছে, কি ভালো লেগেছে, আমি কিনে এনেছি। মিষ্টি তো দেখলাম, আমাকে যেটা দিল। একটা পাত্র না, একটা দাও, একটা দাও। এই যে হলো আশফল, এই যে হলো আশফল কিনেছি। আশফলটা দোকানদার আমাকে একটা খাওয়ালো, বেশ তখন তো মিষ্টিই লাগছিল, জানি না এখন কেমন হবে। এই যে এরকম অনেকটা লিচুর মতন টাইপের আশফল। এই হলো আশফল, লিচুর মতন দেখতে অনেকটা, ভেতরে দানা আছে, যে কালো মতন দেখা যাচ্ছে ভেতরে দানা, বীজটা। আর এই হলো আশফল, লিচুর মতন টাইপের। আমি কিন্তু কোনোদিনও কিনিনি, এই ফার্স্ট নিলাম। এই যে শ্বাসটা হচ্ছে খেতে হয়, শ্বাসটা হচ্ছে এটার খায়, ভেতরের দানাটা তো অবভিয়াসলি ফেলে দেয়। যে শ্বাসটা পাতলা লিচু টাইপের, কিন্তু ভালোই মিষ্টি আছে। আর রাতের খাবার নিয়ে আমি বসে পড়েছি। একদমই পেটে জায়গা নেই, তবুও রাত্রিবেলা খালি পেটে তো থাকা যায় না, কিছু খেতে হবে। আমি এখানে হাতে করেই বসে পড়েছি। আমার বর টেবিলে বসবে, মা টেবিলে বসবে, চামচ দিয়ে। ইভেন কি হাতও লাগায়নি, কারণ এমনই খাবার যে হাত লাগিয়ে খাওয়ারও ইচ্ছে নেই। এক হাতে প্লেট নিয়েছি আর এক হাতে চামচ নিয়েছি, দিয়ে খেতে শুরু করে দিয়েছি। রাত বাজে 11:30। এখন আমরা বাড়ি ফিরে গেছি, আর এখন পাচ্ছে ঘুম। তো এবার ঘুমানোর পালা। সারাদিনটা তো অনেক কিছুই করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব থেকে বড়ো পাওনা হলো রথ দেখতে পেলাম দুর্গানগরে গিয়ে। তো ব্লগটা দেখে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের যুগলবন্দির সাথে থাকার জন্য। চলো টাটা, বাই বাই।